দলমতের উদ্দেশ্যে জাতীয় ঐক্যের প্রয়োজন, তখন দেশের কিছু মহল জনগণের মাঝে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা লক্ষ্য করছি এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় এবং নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, সর্বোপরি তোষামোদীতে ব্যতিব্যস্ত থাকায় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা বহুলাংশে ব্যর্থ বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি ক্ষমতার পট পরিবর্তনের মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী যারা বিভিন্ন দায়িত্বে আসীন হয়েছে তারাও জনগণের প্রত্যাশাকে অবমূল্যায়ন করে ফ্যাসিবাদী কায়দায় নিজেদের স্বার্থ হাসিলে মত্ত হচ্ছেন। যে যেভাবে পারছে সে সেভাবেই ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যদের উপর নির্লিপ্ত রেজিম চালিয়ে নিজ অপরাধের ব্যাখ্যা করে তুলছে। সম্প্রতি এনসিটিভি চেয়ারম্যান বিতর্কিত রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে নিয়ে দায়সারা বক্তব্য দেয়, তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আন্তরিকতার পরিচয় দেওয়ায় শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ এবং যুদ্ধরত বীরদের, যাদের আত্মত্যাগ ও বীরত্ব গাথায় আজকের এই বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত স্বৈরশাসকের আমলে চালু করা গণভিত্তিক নতুন শিক্ষাক্রম 2021 বাতিলে আমাদের অংশগ্রহণ ছিল আকস্মিক লড়াইয়ে। 2023 সালে শুরু করে দীর্ঘ সংগ্রামের এই পথ পাড়ি দিতে আমাদেরকে অনেক তিতিক্ষার সম্মুখীন হতে হয়েছে। ন্যায়ের পক্ষ থেকেও আমরা তৎকালীন সরকারের রোষানলে করেছিলাম। রাষ্ট্রদ্রোহ মামলায় আমাদের অনেকের জেল হয়েছিল। অবর্ণনীয় দুর্ভোগ আর নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। আন্দোলনের শুরুটা দু একজন করলেও পরবর্তীতে গণমানুষের আন্দোলনের রূপ নেয়। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে থাকে। দেশের শিক্ষিত জনসাধারণ সোচ্চার হয় সরকারের গণবিরোধী সিদ্ধান্তে। আমাদের আন্দোলনটি কোনো একক ব্যক্তির ফসল নয়, বরং আমরা আন্দোলনের সম্মিলিতভাবে লড়েছি। তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামকরণ হয়েছিল সম্মিলিত শিক্ষা আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে ঠিক যখন 2023 সালে শেখ হাসিনা সরকার শিক্ষাক্রম 2021 চালু করে, তখন মানুষের বাক স্বাধীনতা কেমন ভয়ার্থ ছিল। কেউ তার অধিকারের কথা বলতে চাইলে তাকে অনেকটা বুলেটের সামনে বলতে হতো। অধিকার চাইতে গিয়ে আমাদের অসংখ্য মানুষ গুম হয়েছে, লাশ হয়েছে, ভিটে মাটি ছাড়া হয়েছে। জীবন ভিক্ষা নিয়ে কেউ কেউ সে সময় দেশ থেকে বাধ্য হয়েছে। তবুও দানবীয় এক রাষ্ট্রযন্ত্রের সামনে আমাদের সহযোদ্ধারা দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ও কৃতজ্ঞতা জানাই সেই সময়ের সহযোদ্ধা বিদ্যুৎ কুমার স্যারের প্রতি, যিনি আন্দোলনে অংশগ্রহণ করায় সুতোষ নোটিশ পেয়েছিলেন। শ্রদ্ধা জানাই ডাক্তার ইপা আপার প্রতি, এই আন্দোলনের অগ্রসেনানীদের একজন, যিনি আন্দোলনে অংশগ্রহণ করায় নানাভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। শ্রদ্ধা জানাই খাদিজা খানম, জেসমিন আক্তার, তানিয়া আহমেদ, ডাক্তার মিনা, ডাক্তার আরিফ মুর্শেদ, প্রফেসর নাসরিন মেন, প্রফেসর রেজাউল স্যার, প্রফেসর সাবিনা মেন, আসমাউল হুসনা, আসমাউল নুসরাত আপা, ডালিয়া আপা, মনির ফেরদৌস, আরিফুর রহমান পিয়াস, মাসুদ রানা, মিজানুর রহমান, খাজা হুমায়ুন কবির, মিতু আপা, মুশফিকা আপা সহ যে সমস্ত মায়েদের বলিষ্ঠ ভূমিকায় আমরা আন্দোলন সফল করতে পেরেছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই আন্দোলনে দেশের সমস্ত বিভাগ কিভাবে ভূমিকা পালন করেছে। রাজধানী করে রাজশাহী, তারপর চট্টগ্রাম, তারপর একে একে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, প্রত্যেক বিভাগের সহযোদ্ধাদের অবদান অনস্মরণীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে চট্টগ্রামের জান্নাত আপা, মাসুদ মুন্না, জিসান ভাই, মাসুদ শেখ, রাজশাহীর মামুন রশিদ প্রমুখ ব্যক্তিদের প্রতি। জনতার পাশাপাশি দেশের লিডিং পত্রিকা ও টেলিভিশনগুলো আমাদের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কখনো কোথাও একক নেতৃত্বের কথা বলিনি। এই আন্দোলন একক নেতৃত্বে হয়নি। 2023 সালের 10 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে রাখাল রাহা শুধুমাত্র লিখিত বক্তব্য প্রদান করেছিলেন
লিখিত বক্তব্য পাঠ করলেও তিনি সেই সময় সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন না। সংবাদ সম্মেলনের পর মিডিয়া মিসলিড করে তাকে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ঘোষণা করলে তা সর্বত্র ছড়িয়ে যায় এবং পরদিন তিনি সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক হতে আমাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে গুম হওয়া, গ্রেপ্তার হওয়ার ভয় দেখিয়ে তার অফিসে ডেকে পূর্বের কমিটির অনুমোদন ছাড়াই তিনি কমিটি ঘোষণা করতে বলেন। আগের কমিটির 11 জনের মধ্যে মাত্র 2 জনের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হলে মেজরিটির তোপের মুখে কমিটি স্থগিত করা হয়। 23 নভেম্বর 2023 সালে আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির ও সাইফুল হক অনিককে এনসিটিপির দায়ের করা মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করে নিয়ে তাদের সাথে গ্রেপ্তার হয় আবুল হাসনাত ও গোলাম রাব্বি। আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় আমাদের অনলাইন গ্রুপ মডারেটর তাপসী খান তাজকে গ্রেপ্তার করার অভিযান চালায় 23 নভেম্বর। 24 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। 29 নভেম্বর আন্দোলনের আরেক নেতা আলামিন হোসেনকে গ্রেপ্তার করে আন্দোলন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সচেতন অভিভাবক সমাজের ব্যানারে তখন অ্যাডভোকেট মুসলিম বিন ভাইয়ের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি। গণ-অভ্যুত্থান পরবর্তী সম্মিলিত শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গেলে রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের অথরিটিকে অবগত না করে সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং তাকে অবগত করেন বাংলাদেশের অভিভাবকরা তার নেতৃত্বে আন্দোলন করেছিল। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার সুপারিশে রাখালরা এনসিটিভির পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব নিযুক্ত হন এবং এনসিটিভিতে একক আধিপত্য কায়েমের মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বইয়ের পিছনে ছাপা, টেন্ডার কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। জনাব রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের শেষ দিকে আমাদের সাথে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি। উপরোক্ত তিনি ঐতিহাসিক এই প্ল্যাটফর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, যা শুধু আমাদের সাথেই না পুরো জাতির সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি এনসিটিভির চেয়ারম্যান জনাব রিয়াজুল হাসান গত 11 মার্চ গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যে রাখালরার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছেন এবং সেই কারণেই শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। এনসিটিভির চেয়ারম্যানের এই দুর্ভিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করছি বিতর্কিত রাখালরাকে জাতির নায়ক বানিয়ে এনসিটিভি তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতে এই অপকৌশলের আশ্রয় নিয়েছে। আমরা এনসিটিভির চেয়ারম্যানের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং তার এই বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মানতে হবে, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে এনসিটিভি ভবন ঘেরাও করা হবে। আমাদের দাবিগুলো আমি পেশ করছি। রাখালরাকে একটু আমাদেরকে সময় দিন। 1 নম্বর দাবি, রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ এনসিটিভিতে পূর্ণ গ্রহণ করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। রাখালরাকে এনসিটিভির আমাদের সময়টা তারপর শুরু করব। 1 মিনিট সময় দেন, আমরা একটু রেডি হয়ে আমি অনুরোধের প্রেক্ষিতে আমি আবারও দাবিগুলো উত্থাপন করছি। 1 মিনিট সময় ভাই, লাইভে আছি, আপনারা এরকম কেন করতেছেন? লাইভ চলাকালীন ভাই আপনি বলা শুরু করেন। বলেন। 1 নম্বর দাবি, রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। 2 নম্বর দাবি, যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে এবং কোর্ট থেকে আদেশ জারি হয়েছে, সেহেতু শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে মামলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনের কোন বিশেষজ্ঞ কোন বিষয় পরিমার্জন করেছে
কত টাকা পারিশ্রমিক নিয়েছে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে 2023 সালে যেখানে প্রাক্কালিত দরের চেয়ে 0% এবং কোনো কোনো ক্ষেত্রে মাইনাস ভেরিয়েশনের কাজ পেলেও এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরো 20-21% দরে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এসসিটিপির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে, তার তদন্ত করতে হবে। পত্রিকায় এসেছে 40টি মুদ্রণ প্রতিষ্ঠান সিঙ্গেল বিডার হওয়ার পরও তাদেরকে কোনো কম্পিটিশন না করিয়ে এনসিটিপি কর্তৃপক্ষ তাদেরকে কাজ দিয়ে সরকারের বিপুল অর্থের ক্ষতি করেছে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগ উপযোগী শিক্ষানীতি এবং বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী দেশের মূল জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেই সাথে আমি আরেকটি অলিখিত দাবি উপস্থাপন করছি, সেটি হচ্ছে অবিলম্বে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব। সকলকে আমার ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে কষ্ট করে আসার জন্য, আমাদের সহযোগিতা এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেহেতু একজন রিকোয়েস্ট করেছেন, আমি 1 নম্বর দাবিটি আবারও উত্থাপন করছি, সেটি হচ্ছে রাখাল রায়কে এনসিটিপির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিপির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। ধন্যবাদ। এখানে আমরা আরেকটি বিষয় অ্যাড করতে চাই। আপনারা জানেন কিছুদিন আগে একটি অনলাইন তৈরি একটি পোস্ট করে তার পরিপ্রেক্ষিতে পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হয়। জানি না পরিচালক প্রত্যাহার করতে, আমরা মনে করি পোস্টটি 70 থেকে 80% এর সত্যতা আছে এবং সেই প্রতিবেদকের উপরে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা এখানে উদ্বেগ প্রকাশ করছি, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা কইরুন। কেউ যদি কারো বিপক্ষে যদি কেউ কথা বলে, সেখানে যদি মামলা হামলা করে যদি তাকে থামিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার মনে হয় সংবাদপত্রের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়। এই পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। ভাই, আপনাদের জব্দকৃত মালামালগুলো এবং আপনাদের ফেসবুক আইডি আর এখানে আমি একটু বলে রাখি, এনসিটিভির সাথে আমরা যখন, বিশেষ করে আমি যখন 108 দিন পরে জেল থেকে বের হই বা হাইকোর্ট থেকে আমাদের জামিন হয়, তখন এনসিটিভি তারপর আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরে এনসিটিভি চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে। তারপর তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়। আমরা যেহেতু আমাদের দিক থেকে আমরা চাইছি কারিকুলামটা পরিবর্তিত হয়ে গেছে, সেহেতু তাদের কাছে আমাদের দাবি ছিল ভালো একটা কারিকুলাম হবে, সুস্থ একটা কারিকুলাম হবে যেটা বাংলাদেশের মূল্যবোধ অনুযায়ী যায়। তারপর এনসিটিভি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা একটা ভালো একটা কারিকুলাম প্রণয়ন করবো, আমরা মামলাটা প্রত্যাহার করে নিব আপনারা যদি আমাদের কন্ডিশনের মধ্যে আসেন। তারপর তাদের সাথে আমাদের একটা কন্ডিশন হয় যে কোর্ট থেকে বা আমাদের ওই বিষয়গুলোতে তারা বাধাপ্রাপ্ত করবে না। তারপর কোর্টের রায় হওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান বলেছিল আমাদেরকে, মৌখিকভাবে বলেছিল যে আমাদেরকে মামলার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দিবে। আমরা সেটা কন্ডিশনে অ্যাপ্লাই করি না, এই কারণে আমরা চাচ্ছিলাম যে ভালো একটা কারিকুলাম হোক বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তারপর কোর্টের রায় পাওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান যেটা গণমাধ্যমে উপস্থাপন করেনি যে অভিভাবকদের মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেখানে চতুরতার আশ্রয় নিয়েছে। মামলা প্রত্যাহার করে আমরা যখন ডিবি অফিসে যাই, ডিবির আইও বলে যে তোমরা ওগুলোর পিছনে এখনো কেন দৌড়াই দিচ্ছ, তুমি কি একটা মামলা থেকে উঠলে আরেকটা মামলা থেকে তুমি কি করতে যাচ্ছ? আপনারা জানেন যে শিক্ষাক্রম আন্দোলন একদিনের না, এটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত চলতে থাকে। আমরা চাচ্ছি শিক্ষাক্রম নিয়ে